বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি চতুর্থ বর্ষ। আজকে আমি তোমাদের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে মানি, ব্যাংকিং, ফাইন্যান্সের উপর 9 নাম্বার ক্লাস। এবং আজকের ক্লাসে আমি ক্যাপিটাল বাজেটিং অর্থাৎ মূলধন বাজেটিংয়ের উপর আলোচনা করব। এবং আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, সংক্ষেপে আমরা এনপিভি বলি। এর আগে আমরা পে ব্যাক মেথড আলোচনা করেছি। আমরা মূলধন বাজেটিংয়ে মানে ক্যাপিটাল বাজেটিংয়ে কোন কোন বিনিয়োগ প্রকল্প গ্রহণযোগ্য এগুলো নিয়ে আমরা কি করি, আমরা আলোচনা করি ক্যাপিটাল বাজেটিংয়ে। তো সেটা পেব্যাক পিরিয়ড হচ্ছে একটা পদ্ধতি, সেটা আলোচনা করেছি। আজকে আরেকটা পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেটা বলেছি বাংলা বলে নিট বর্তমান মূল্য অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু। নিট বর্তমান মূল্য বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে মোট বর্তমান মূল্যটা কি। মোট বর্তমান মূল্যটা কি আমি একটু আলোচনার স্বার্থে ধরে নিচ্ছি যে আমাদের মার্কেটে ইন্টারেস্ট রেট 20%। আমি কত ধরেছি সুদের হার? 20% ধরেছি। 20% মানে কি? 100/20 সমান 0.20। 20% মানে 100/20 মানে 0.20। অর্থাৎ আমি যদি 20%কে 0.20 লিখি চলবে। আমরা এই যে সুদের হার, এটাকে আমরা ক্যাপিটালের কস্ট হিসাবে কি করি? চিহ্নিত করি ক্যাপিটাল কস্ট, মূলধনের খরচ। কারণ আমি মূলধনের জন্য যদি 100 টাকা যদি নিয়ে আসি, তাহলে 1 বছর পরে আমাকে কত টাকা দিতে হবে? 20 টাকা দিতে হবে। অথবা 1 টাকা যদি নিয়ে আসি, 1 বছর পরে আমাকে 1 টাকা নিয়ে আসলে 20 পয়সা দিতে হবে। এটা হচ্ছে 20%-এর অর্থ। যদি 15% হতো, তাহলে 1 টাকা নিয়ে আসলে 1 বছর পর আমাকে 15 পয়সা কি করতে হবে? ইন্টারেস্ট দিতে হবে। এখন মনে করো যে আমার এটা হচ্ছে 2000 কত 20, এটা হচ্ছে 2000 কত 21 সাল। আমি সুদের হার কত বলেছি? 0.20, 20%। আমি যদি 2020 সালে যদি 1 টাকা যদি বিনিয়োগ করি, অর্থাৎ কাউকে যদি আমি 1 টাকা যদি দেই, লোন দেই, ধার দেই, তাহলে যেহেতু ইন্টারেস্ট রেট 20%, 1 বছর পর আমি 1 টাকা পাবো, মানে আমার মূলধনটা ফিরে পাবো। আর আরো কত পাবো? 20 পয়সা পাবো। এটাকে আমি একসাথে কত বলতে পারি? 1.20। খুব ভালো করে খেয়াল করো, সুদের হার যদি 20% হয়, তাহলে আমি যদি 2020 সালে মানে বর্তমান সময়ে 1 টাকা যদি কাউকে ধার দেই, অর্থাৎ আমি যদি বিনিয়োগ করি কাউকে লোনের মাধ্যমে, লোন প্রদানের মাধ্যমে, তাহলে 1 বছর পর 2021 সালে আমি আমার 1 টাকা ফেরত পাবো প্লাস 20 পয়সা সুদ পাবো, অর্থাৎ 1.20 পাবো। এই 1.20 যে কথা, 1 + 0.20 একই কথা। এটা হচ্ছে একই কথা। তো এখন আমার প্রিয় শিক্ষার্থীরা একটু বোঝার চেষ্টা করো। 2021 সালে 1.20 টাকার বর্তমান মূল্য কত? 1 টাকা। বর্তমান মূল্য কেন 1 টাকা বলছি? আমি 1 বছর পরে 1 টাকা প্লাস 20 পয়সা পাবো। এইটার জন্য বর্তমানে আমাকে কত টাকা বিনিয়োগ করতে হচ্ছে? 1 টাকা বিনিয়োগ করতে হচ্ছে। তাহলে এই টাকার বর্তমান মূল্য কত? 1 টাকা। অথবা 1 + 0.20 টাকার 1 বছর পূর্বের মূল্য, কারণ 2021-এর 1 বছর পূর্বে 2020 মূল্য 1 টাকা। আমি লিখতে পারি কিনা দেখো, 1.20
টাকার 1 বছর পূর্বের মূল্য, এই 1 বছর পূর্বের মূল্যকে আমি কি বলতে পারি? বর্তমান মূল্য বলতে পারি। এই 1 বছর পূর্বের মূল্যটাই বর্তমান মূল্য বলতে পারি। তবে সব 1 বছর পূর্বের মূল্য কিন্তু বর্তমান মূল্য নয়। যেমন 2000 কত? 22। এই 2022-এর 1 বছর পূর্বের মূল্য হচ্ছে 2021-এর মূল্য, সেটা কিন্তু বর্তমান মূল্য নয়। কারণ বর্তমান মূল্য হচ্ছে বর্তমান সময় কোনটা? 2020। অর্থাৎ 2020-এ আমি যেটা ইনভেস্ট করব সেটা হচ্ছে তার বর্তমান মূল্য। ঠিক আছে, 2021 যখন আসবে তখন 2021টা বর্তমান মূল্য হবে, কিন্তু 2021, 2022 এখনো পর্যন্ত আমাদের জন্য ভবিষ্যৎ। তাহলে 2022-এর 1 বছরের পূর্বের মূল্য হচ্ছে 2021-এর মূল্য। আবার 2021-এর 1 বছর পূর্বের মূল্য যে কথার বর্তমান মূল্য একই কথা। কত টাকা? 1 টাকা। এর মানে কি? এর মানে হচ্ছে বর্তমানে, মানে 2020 সালে আমি 1 টাকা যদি ইনভেস্ট করি, বর্তমানে যদি 1 টাকা ইনভেস্ট করি, 1 বছর পর আমি 1 টাকা আর সুদ 20 পয়সা পাবো। অর্থাৎ 1 টাকা প্লাস 0.20 টাকার 1 বছর পূর্বের মূল্য বা বর্তমান মূল্য 1 টাকা। এখন 1 টাকার 1 বছর পূর্বের মূল্য বা বর্তমান মূল্য কত? 1/1 প্লাস 0.20 টাকা। 1 টাকার 1 বছর পূর্বের মূল্য বা বর্তমান মূল্য কত? 1 প্লাস 0.20 টাকা। দয়া করে একটু আমি এখানে লিখে রাখছি। 1 টাকার 1 বছর পূর্বের মূল্য হচ্ছে 1 প্লাস 0.20 টাকা। এখানে 1 বছর পূর্বের মূল্য অটোমেটিক কি হয়ে গেছে? বর্তমান মূল্য হয়ে গিয়েছে। এই কথাটাকে দয়া করে একটু কি করবে? মনে রাখবে। 1 টাকার 1 বছর পূর্বের মূল্য কত? 1 প্লাস 0.20 টাকা। যদি সুদের হার 15% হতো, 1/1 প্লাস 0.15 টাকা। যদি সুদের হার 10% হতো, 1/1 প্লাস 0.10 টাকা। 10% মানে কি? 0.10। এখন মনে করো আমার 2021 সালে R1 পরিমাণ টাকা পেয়েছি। কি পরিমাণ টাকা? সুদের হার যেখানে 20%, সেখানে আমি এমন পরিমাণ টাকা 2020 সালে বিনিয়োগ করেছি, যার প্রেক্ষাপটে আমি 2021 সালে R1 পরিমাণ টাকা পেয়েছি। তাহলে এই R1 পরিমাণ টাকার বর্তমান মূল্য কত? 1 বছর পূর্বের মূল্য অথবা কি বর্তমান মূল্য? R1 পরিমাণ টাকা। 1 টাকার বর্তমান মূল্য যদি এটা হয়, R1 টাকার বর্তমান মূল্য হবে এইটাকে R1 দ্বারা গুণ করা। তাহলে R1টা অটোমেটিক কি হয়ে যাবে? উপরে হয়ে যাবে, নিচে 1 প্লাস 0.20 টাকা। দেখো একটা জিনিস, 1 প্লাস 0.20 টাকার বর্তমান মূল্য 1 টাকা। 1 টাকার এখানে একে কিভাবে আসছি? এই পুরো প্রক্রিয়াটাকে 1.20 দ্বারা ভাগ করলে এই একে আসলাম। অথবা এখানে এককে এই 1 প্লাস 0.20 দ্বারা ভাগ করতে হয়েছে। আর 1 টাকার কত? R1/1 প্লাস 0.20 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আবার 2021 সালের R1 পরিমাণ টাকার বর্তমান মূল্য কত? R1/1 প্লাস 0.20 টাকা, যদি সুদের হার 20% হয়। মনে করো R1 হচ্ছে 1200 টাকা। R1 কত? 1200 টাকা। এর মানে কি? মানে আমি 2020 সালে এমন পরিমাণ টাকা ইনভেস্ট করতে চাই যাতে 1 বছর পর 20% ইন্টারেস্ট রেটে আমি 1200 টাকা পাবো। তাহলে আমাকে বর্তমানে, মানে 2020 সালে কত টাকা বিনিয়োগ করতে হবে? অর্থাৎ 1200 টাকার বর্তমান মূল্য কত হবে? তো 1200 টাকার বর্তমান মূল্য হচ্ছে, 1200 টাকার বর্তমান মূল্য হচ্ছে R1টা কত? 1200, 1 প্লাস 0.20।
তো 1200-কে যদি আমরা 1+0.20 দ্বারা যদি ভাগ করি, একটু লক্ষ্য করো, 1200 কি হিসাব নিকাশ করি, 1200 ভাগ 1+0.20 মানে কি 1.2, কত হয়েছে? 1000 টাকা হয়েছে। কত হয়েছে? 1000 টাকা হয়েছে। এর মানে কি জানো? এর মানে হচ্ছে আমি যদি 2020 সালে 1000 টাকা যদি 20% ইন্টারেস্ট রেটে বিনিয়োগ করি, তাহলে 1 বছর পর 2021 সালে আমি 1200 টাকা পাবো। এই জন্য 1200 টাকার বর্তমান মূল্য হচ্ছে কত? 1000 টাকা যদি সুদের হার 20% হয়। তোমরা যদি প্রমাণ দেখতে চাও তাহলে দেখো, আমি 2020 সালে 1000 টাকা ইনভেস্ট করেছি, সুদের হার কত? 20%। 1000-কে 0.20 দ্বারা গুণ দাও, কত হয়েছে? 200। অর্থাৎ 1000 টাকাকে 1 বছর পর 20% ইন্টারেস্ট রেটে মোট সুদ পাওয়া যাবে কত? 200 টাকা। তাহলে 1 বছর পর কত পাচ্ছি? মূলধন 1000 টাকা ফেরত পাচ্ছি, আর সুদ 200 টাকা পাচ্ছি। মোট কত টাকা পাচ্ছি? 1200 টাকা পাচ্ছি। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে 1000 টাকা বর্তমান সময়ে যদি ইনভেস্ট করি, 1 বছরের পর কত টাকা পাবো? 1200 টাকা পাবো। কিভাবে? 1000-এর 20% সুদ 200 টাকা, 1 বছর পর 1000 টাকা ফেরত পাবো, সুদ 200 টাকা, মোট 1200 টাকা পাবো। এই জন্য আমরা বলি যে 1200 টাকার বর্তমান মূল্য হচ্ছে কত? 1000 টাকা। সেটা কিভাবে বের করি? 1200-কে 1+0.20 দ্বারা ভাগ করে, অর্থাৎ সূত্র হচ্ছে R1 + 1.20। আমি আরেকটু লিখতে পারি, সূত্র হচ্ছে R1/1 + R1 বা 1 + I1। অর্থাৎ R1 হচ্ছে 1 বছর পরে নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ 1 বছর পর কি পরিমাণে আমি টাকা পাবো। এটা 1200 হতে পারে, 1500 হতে পারে, 2000 হতে পারে। ভাগ দিতে 1 + I1। I1 হচ্ছে সুদের হার, এটা 20% হতে পারে, 15% হতে পারে, 8% হতে পারে। এবং দেখো এই 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 1200 টাকাকে আমি সুদের হার 20% দ্বারা কমিয়ে কোথায় নিয়ে এসেছি? 1000। এই জন্য এই 0.20-কে বলে ডিসকাউন্ট রেট, বাট্টার হার। অর্থাৎ সুদের হার দ্বারা এই বাট্টা করেছি। বাট্টা মানে কি? ডিসকাউন্ট মানে কি? যার মাধ্যমে কোনো কিছু কমিয়ে আনা হয়। ক্লিয়ার? তাহলে আমরা একটা সূত্র পেলাম। সূত্রটা কি? R1 পরিমাণ টাকার বর্তমান মূল্য হচ্ছে R1 / 1 + I1। R1 টাকার বর্তমান মূল্য হচ্ছে R1 টাকার বর্তমান মূল্য হচ্ছে R1 / 1 + I1। ঠিক আছে? হ্যাঁ, যদি গ্যাপটা যদি কথা হয় 1 বছর হয়, গ্যাপটা যদি কি হয়? 1 বছর হয়, 1 বছর যদি হয়। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, গ্যাপটা যদি 2 বছরের হয়, তাহলে বর্তমান মূল্য কত? 2022 সালের 8 টাকার বর্তমান মূল্য কত? 2022 সালের 8 টাকার বর্তমান মূল্য কত হবে? ঠিক আছে? 2022 সালের 8 টাকার বর্তমান মূল্য পেতে হলে আমাকে প্রথমে কি করতে হবে? 8 টাকাকে 2021 সালে ট্রান্সফার করতে হবে। অর্থাৎ 8 টাকার 2021 সালের মূল্য বের করতে হবে। আবার সেটাকে কি করতে হবে? 2020-এ আসতে হবে, অর্থাৎ বর্তমান মূল্য আসতে হবে। অর্থাৎ 2021 থেকে 2020-এ বর্তমান মূল্যে আসার জন্য আমাকে 1 বছর ব্যবধান, আর 2022 থেকে 2020-এ অর্থাৎ এখান থেকে বর্তমান মূল্যে আসতে হলে কয় বছরের ব্যবধান? 2 বছরের ব্যবধান। প্রথম 22 থেকে কোথায় আসতে হবে? 21-এ। তবে 21 থেকে কোথায় আসতে হবে? 20-এ। তা আসো আমরা একটু প্রক্রিয়াটা দেখি। এবং আমরা একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে 1
এক বছর পূর্বের মূল্য কত? 1/1 প্লাস 0.20। যদি এটা কি হয়, সুদের হার 20% হয় 1 টাকার, এক বছর পূর্বের হতে পারে সেটা 2022-এর 1 টাকার, 2021-এর মূল্য হচ্ছে 1/1 প্লাস 0.20, অথবা 2021-এর 1 টাকার 2020-এর মানে এক বছর পূর্বের মূল্য হচ্ছে 1/1 প্লাস 0.20, অর্থাৎ যে কোনো 1 টাকার এক বছর পূর্বের মূল্য, যে কোনো 1 টাকা। এই এক বছর পূর্বে মানে কি, 21-এর পূর্বে 20, 21 আর 20 তুলনা করতে পারি, অথবা 22-এর সাথে 21 তুলনা করতে পারি। তাহলে 1 টাকার এক বছর পূর্বের মূল্য হচ্ছে 1/1 প্লাস 0.20। তাহলে 2022 সালের আর 2 টাকার এক বছর পূর্বের মূল্য কত? R2/1 প্লাস 0.20। 2022 সালের আর 2 টাকার এক বছর পূর্বের মূল্য কত? R2/1 প্লাস 0.20। এর মানে কি? এর মানে হচ্ছে 2022 সালের আর 2 টাকাকে যদি আমি 2021 সালে নিয়ে আসি, তাহলে 21 সালে এটার মূল্য কত হবে? R2/1 প্লাস 0.20। R2/1 প্লাস 0.20। তাহলে R2 এর আমি কি করব? বর্তমান মূল্য বার করব, মানে 2020-এর। প্রথমে আমাকে কি করতে হবে? R2 কে 22 সাল থেকে 21 সালে ট্রান্সফার করতে হবে। 21 সালে মূল্য হচ্ছে কত? R2/1 প্লাস 0.20। এই দেখো, 1 টাকার এক বছর পূর্বের মূল্য এত, তাহলে R2 টাকার এক বছর পূর্বের মূল্য, এক বছর পূর্বের মূল্য ব্যাক করেছি, R2/1 প্লাস 0.20। এখন আমাকে কি করতে হবে? এই টাকার বর্তমান মূল্য বের করতে হবে। R2/1 প্লাস 0.20 টাকার বর্তমান মূল্য যে কথা, R2 টাকার বর্তমান মূল্য কি? একই কথা। কেন? কারণ আমি R2 টাকাকে কি করেছি? এক বছর পূর্বে ট্রান্সফার করলে এটা কি হয়? R2/1 প্লাস 0.20। এখন এইটাই কি করবো? আরো এক বছর পূর্বে ট্রান্সফার করব, 2020-এ চলে আসলে 2020টা হয়ে যাবে বর্তমান মূল্য। এখন আসো, এইটাকে কোথায় নিয়ে যাবো? এখানে নিয়ে যাব। আমরা তো একটা জিনিস শিখেছি, 1 টাকার এক বছর পূর্বের মূল্য কত? 1/1 প্লাস 0.20। ঠিক আছে, কারণ এখান থেকে এখানে আবার কত? 1 বছর না, এখান থেকে এখানে যাবে 1 বছর, এখান থেকে এখানে 1 বছর। এই জন্য 1 টাকার এক বছর পূর্বের মূল্য কত? 1/1 ডিভাইডেড বাই 1 প্লাস 0.20। তাহলে R2 টাকার এক বছর পূর্বের মূল্য কত? R2 টাকার, সরি, R2/1 প্লাস 0.20 টাকার, 1 টাকার তো এইটা। তাহলে R2/1 প্লাস 0.20 টাকার এক বছর পূর্বের মূল্য, সেটা কি করতে হবে? এই 1/ এটার সাথে গুণ হতে হবে কোনটা? R2/1 প্লাস 0.20। 1 টাকার এক বছর পূর্বের মূল্য এত, R2/1 প্লাস 0.20 টাকার এক বছর পূর্বের মূল্য, এইটার সাথে এইটা কি করতে হবে? গুণ করতে হবে। যখন 5 টাকার এক বছর পূর্বের মূল্য, এইটার সাথে কি করবো? 5 টাকার গুণ দেবো। এখন 5-এর পরিবর্তে কত আছে? R2/1 প্লাস 0.20, এটা দ্বারা গুণ করেছি। দেখো তো কত হয়েছে? উপরে কত? R2, নিচে কত? 1 প্লাস 0.20 হোল স্কয়ার, হোল স্কয়ার। তাহলে একটু লক্ষ্য করো, এই R2/1 প্লাস 0.20 টাকার বর্তমান মূল্য যে কথা, R2 টাকার বর্তমান মূল্য, R2 টাকার বর্তমান মূল্য বা 2 বছর পূর্বের মূল্য, 2 বছর পূর্বের বা বর্তমান মূল্য সমান কত? R2/1 প্লাস 0.20 হোল স্কয়ার টাকা। প্রিয় শিক্ষার্থীরা, R2/1 প্লাস 0.20 টাকার এক বছর পূর্বের, অর্থাৎ বর্তমান মূল্য
এত যে কথা, এইটা মানে এইটার থেকে আসছে। আর 2 টাকার এটার কিন্তু কয় বছর পূর্বে, 1 বছর 1 বছর 2 বছর পূর্বে, 2 বছর পূর্বে 2020 এসেছে, অর্থাৎ 2 বছর পূর্বের বর্তমান মূল্য হচ্ছে R2/1 প্লাস 0.20 হোল স্কয়ার টাকা। তাহলে আমরা এখন একটা জিনিস শিখে ফেললাম। সেটা কি শিখলাম দেখো, আমরা শিখলাম 1 বছর পরের টাকার বর্তমান মূল্য হচ্ছে R1/1 প্লাস R1 বা I1। R1ও দিতে পারো অথবা কি দিতে পারো, I1 ইন্টারেস্ট রেট। 2 বছর পূর্বের টাকার বর্তমান মূল্য হচ্ছে R2/1 প্লাস I হোল স্কয়ার। 2 বছর পূর্বের। 3 বছর পূর্বের টাকার বর্তমান মূল্য হচ্ছে 1 প্লাস I। কমন সেন্স। 1 বছর পূর্বে হোল পাওয়ার 1, 2 বছর পূর্বে হোল পাওয়ার 2, 3 বছর পূর্বে হোল পাওয়ার 3। nতম বছর পূর্বের Rn টাকার বর্তমান মূল্য হচ্ছে 1 প্লাস I হোল টু দ্য পাওয়ার n। আশা করি আমরা বুঝতে পেরেছি যে 1 বছর পূর্বের R1 টাকার বর্তমান মূল্য হচ্ছে R1/1 প্লাস I। R2 টাকার বর্তমান মূল্য হচ্ছে, এটা 2 বছর পূর্বের 1 প্লাস I হোল স্কয়ার। 3 বছর পূর্বের R3/1 প্লাস I হোল কিউব। আর nতম বছরের পর Rn/1 প্লাস I হোল টু দ্য পাওয়ার n। ঠিক আছে? আসলে খুব বেশি কাশি, এটা বিরক্তিকর ক্লাস করার সময় এত বেশি কি করা, কাশি দেয়া। চিন্তা করি মাঝে মাঝে একটু কি করব, রেস্ট নিয়ে ক্লাস দেব। আবার রেস্ট নিতে গেলে তোমাদের আবার ক্লাসের গ্যাপ পড়ে যায়। সব দিক দিয়ে সমস্যা, কোন দিকে যাব? কষ্ট করে ক্লাসটা দেখে নেবে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেমন আমি একটা কথা বলি যে R2 হচ্ছে 1500 টাকা, আর সুদের হার কত, 20%, মানে কত, 0.20। অর্থাৎ 2 বছর পূর্বের, আমরা এই যে R2 বলেছি নাকি, 2 বছর পূর্বের বর্তমান মূল্য, 2 বছর পূর্বের কি বর্তমান মূল্য বের করব। এর মানে আমি 2020 সালে একটা টাকা ইনভেস্ট করেছি, আর 2022 সালে কত টাকা পাবো, 1500 টাকা পাবো। সুদের হার কত পার্সেন্ট, 20%। প্রশ্ন হলো এই 1500 টাকার বর্তমান মূল্যটা কত, অর্থাৎ বর্তমানে কত টাকা ইনভেস্ট করলে 20% ইন্টারেস্ট রেটে 2 বছর পর 1500 টাকা পাওয়া যাবে। বিশ 22 গ্যাপ 2 বছর। তাহলে সূত্রটা কি হবে, R2/1 প্লাস I হোল স্কয়ার সমান, আবার 2 বছর পর কত টাকা পাবো, 1500 টাকা পাবো। এর বর্তমান মূল্য বার করবো, মানে 2 বছর পূর্বে, দ্যাট মিনস 2020 সালে কত টাকা ইনভেস্ট করতে হবে, ইন্টারেস্ট রেট কত, 20%, 1 প্লাস 0.20 হোল স্কয়ার। আমি একটু ক্যালকুলেটরে বার করি, যদি 1 প্লাস 0.20 হোল স্কয়ার হচ্ছে 1.44। এর মানে 1500-কে যদি তুমি 1.44 দ্বারা ভাগ করো, তাহলে কত হয় দেখো, 1500 1.44, 1041 টাকা, 1041 টাকা 67 পয়সা। অর্থাৎ আমি কনফার্ম 1041 টাকা 67 পয়সা আমি 2020 সালে যদি ইনভেস্ট করি, তাহলে 20% ইন্টারেস্ট রেটে
2 বছর পর 2022 সালে আমি 1500 টাকা পাবো। এই জন্য বলি 1500 টাকার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কত? 1041 টাকা 67 পয়সা। 1500 টাকার প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য হচ্ছে 1041 টাকা 67 পয়সা। এই পদ্ধতিতে আমি বের করেছি। তোমরা যদি প্রমাণ দেখতে চাও তাহলে দেখো, 2020 সালে 1041 টাকা 67 পয়সা, এটা 2021 সালে অর্থাৎ 1 বছরে এই 1041 টাকা 67 পয়সার 20% সুদ আসবে। এটার 20% সুদ হচ্ছে 208 টাকা 33 পয়সা। এই 2020 সালে যে 1041 টাকা 67 পয়সা, 1 বছর পর 2021 সালে 20% সুদ পাবো। এটাকে 0.20 দ্বারা গুণ করলে 208 টাকা 33 পয়সা। ফলে 2021 সালে আমার মূলধন হবে 1041 টাকা 67 পয়সার সাথে যোগ হবে সুদ 238 টাকা 33 পয়সা, সমান হচ্ছে 1250 টাকা। 1250 টাকা হচ্ছে 2021 সালে। অর্থাৎ 2020-এর 1041 টাকা 67 পয়সা 20% সুদ সহ 2021 সালে 1250 টাকা হবে। 2022 সালে আরো 1 বছর সুদ কত যোগ হবে? 20%। কত টাকার? 1250 টাকা 20% সুদ আসবে 250 টাকা। অর্থাৎ 2022 সালে এই টাকার উপর 20% হারে 250 টাকা সুদ আসবে। তাহলে 2022 সালে কত টাকা পাচ্ছি? 2021-এর মূলধন হচ্ছে কত? 1250, সুদ হচ্ছে 250, সমান কত? 1500 টাকা। তাহলে তোমরা লক্ষ্য করো, 2020 সালে যে 1041 টাকা 67 পয়সা ইনভেস্ট করেছিলাম, 2021 সালে সুদ সহ এটা হয়েছে 1250 টাকা, আর 2022 সালে এটা সুদ সহ হয়েছে 1500 টাকা। অতএব 20% ইন্টারেস্ট রেটে আমি যদি 2 বছর পর যদি 1500 টাকা যদি পেতে চাই, তাহলে সেই 1500 টাকার বর্তমান মূল্য মানে প্রেজেন্ট ভ্যালু, মানে 2 বছর আগের মূল্য হচ্ছে 1041 টাকা 67 পয়সা। টাকা 67 পয়সা। এখন প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে দেখো, যে 1500 টাকার 20% সুদের হারে 2 বছর পূর্বের বর্তমান মূল্য হচ্ছে 1041 টাকা 67 পয়সা। অর্থাৎ 2020 সালে 1041 টাকা 67 পয়সা ইনভেস্ট করলে 20% ইন্টারেস্ট রেটে 2022 সালে আমি 1500 টাকা পাচ্ছি। আমি আবারও বলছি, কোন ব্যক্তি তার ক্যাপিটাল 1041 টাকা 67 পয়সাকে 20% ইন্টারেস্ট রেটে যদি কি করে বিনিয়োগ করে, তাহলে 2022 সালে সে কত পাচ্ছে? 1500 টাকা পাচ্ছে। এখন আমি তোমাদেরকে বলছি, কিন্তু এ হচ্ছে একটা বিনিয়োগ প্রকল্প।
এটাতে যদি আমি 1000 টাকা যদি কি করি, ইনভেস্ট করি, তাহলে 1 বছর পর আমি কত টাকা পাচ্ছি? 1500 টাকা পাচ্ছি। এ হচ্ছে একটা বিনিয়োগ প্রকল্প। এটাতে যদি আমি 1000 টাকা ইনভেস্ট করি, তাহলে আমি 2 বছর পর মানে 2022 সালে 1500 টাকা পাচ্ছি। এখন আমি তোমাদেরকে প্রশ্ন করছি, তোরা বিনিয়োগ প্রকল্প এ গ্রহণ করবে কিনা? ডেফিনেটলি তুমি বিনিয়োগ প্রকল্প এ গ্রহণ করবে। কেন তুমি বিনিয়োগ প্রকল্প এ গ্রহণ করবে? কারণ 20% ইন্টারেস্ট রেটে 1041.67 পয়সা বিনিয়োগ করলে এই সুদে তুমি 2022 সালে 1500 টাকা পাও। কিন্তু এ প্রকল্পে, বিনিয়োগ প্রকল্পে, অর্থাৎ তুমি যে সুদে যদি টাকা ধার না দাও, তুমি যদি টাকাটা নিজে বিনিয়োগ করো, নিজে যদি এ প্রকল্পে বিনিয়োগ করো, তাহলে 1041.67 টাকার কম টাকা, 1000 টাকা ইনভেস্ট করে 1500 টাকা পাচ্ছ। অর্থাৎ তুমি সুদে টাকা খাটালে 1500 টাকা পাওয়ার জন্য বেশি টাকা খাটাতে হয়, কিন্তু বিনিয়োগ প্রকল্প এতে একই টাকা পাওয়ার জন্য কম টাকা তোমাকে ইনভেস্ট করতে হয়। অতএব বিনিয়োগ প্রকল্প এ গ্রহণযোগ্য। সুতরাং আমি বলতে পারি প্রেজেন্ট ভ্যালু কত? 1041.67। আর বিনিয়োগ প্রকল্পের বিনিয়োগ কত? 1000। বিয়োগ করলে কত হয়েছে? 41.67। ইট ইজ গ্রেটার দেন 0। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু এবং বিনিয়োগ প্রকল্পের যে মূল্য, প্রাথমিক বিনিয়োগ, এর পার্থক্য যদি ধনাত্মক হয়, তাহলে আমি বলবো বিনিয়োগ প্রকল্পটা গ্রহণযোগ্য। কারণ এই পার্থক্য ধনাত্মক কখন হবে? তখনই হবে যে বিনিয়োগ প্রকল্পে টাকার চেয়ে সুদে টাকা বেশি খাটাতে হয়, তখন এই পার্থক্যটা ধনাত্মক হবে। এখন মনে করো প্রকল্প বি। এই প্রকল্প বিতে দেখা গেল 2022 সালে 1500 টাকা পেতে হলে আমাকে 1241.67 টাকা খাটাতে হয়। অর্থাৎ প্রকল্প বিতে যদি আমি প্রাইমারি ইনভেস্টমেন্ট 1241.67 টাকা করি, তাহলে 2022 সালে আমি 1500 টাকা পাবো। আমি তোমাদেরকে প্রশ্ন করছি, তাহলে প্রকল্প বি কি তোমরা গ্রহণ করবে? উত্তর সহজ, গ্রহণ করব না। কেন গ্রহণ করব না? কারণ 1500 টাকা পাওয়ার জন্য 2022 সালে আমাকে সুদে টাকা খাটাতে হয় 1041.67 টাকা। কিন্তু বি প্রকল্পে ইনভেস্ট করতে হয় তার চেয়ে বেশি, এটার চেয়ে বেশি, 1241.67 টাকা। তাহলে আমি কিসের জন্য একই পরিমাণ টাকা পাওয়ার জন্য বেশি টাকা বিনিয়োগ করব? আমি কখনো বি প্রকল্প গ্রহণ করব না। কারণ বি প্রকল্পে বিনিয়োগের চেয়ে আমার ক্যাপিটালটা আমি যদি সুদে খাটাই, তাহলে আরো কম টাকা দিয়ে আমি 1500 টাকা পাচ্ছি। কিন্তু বিনিয়োগ বি প্রকল্পে প্রাইমারি ইনভেস্টমেন্টটা বেশি। তাহলে সুদে টাকা খাটানোর চেয়ে মানে 1041.67 টাকা প্রেজেন্ট ভ্যালু হতে আবার প্রাইমারি বিনিয়োগটা যদি বেশি হয়, রেজাল্ট কত আসছে? রেজাল্ট আসতেছে 200 -200, মানে স্মলার দেন 0। প্রকল্প গ্রহণযোগ্য হবে না, প্রকল্প গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ ঋণাত্মক মান আসলে প্রকল্প গ্রহণযোগ্য হবে না। ঋণাত্মক মানটা কখন আসবে?
যখন প্রেজেন্ট ভ্যালু হতে অর্থাৎ সুদের হারে যে টাকা খাটাবো তার চেয়ে বিনিয়োগ প্রকল্পের টাকাটা যদি কি হয় বেশি হয়, মাইনাস আসবে। সি হচ্ছে একটা প্রকল্প, এই 1500 টাকা পেতে হলে আমাকে সি প্রকল্পে 1041.67 টাকা ইনভেস্ট করতে হয়। আমি সি প্রকল্প গ্রহণ করব কিনা, আমি গ্রহণ করতে পারি, গ্রহণ নাও করতে পারি। কেন? কারণ 2022 সালে 1500 টাকা পাওয়ার জন্য 2020 সালে আমি 1041.67 টাকা সুদের ভিত্তিতে কি করতে পারি, বিনিয়োগ করে পেতে পারি। অর্থাৎ আমি কোনো প্রকল্পে আমি টাকা কি খাটালাম না, আমি জাস্ট কি করলাম, ইন্টারেস্টের ভিত্তিতে 1041.67 টাকা খাটিয়ে আমি কত টাকা পাবো, 2 বছর পর 1500 টাকা পাবো। আবার আমি যদি কোনো প্রকল্পে যদি বিনিয়োগ করি এবং সি প্রকল্প বলছে যে তুই 1500 টাকা পেতে হলে এই সেম টাকাটা খাটাতে হবে, তাহলে সুদে খাটালে যে টাকা পাবো প্রকল্পে খাটালেও একই টাকা পাবো। সো সি প্রকল্প ইচ্ছে করে গ্রহণ করতে পারি, আবার নাও করতে পারি। অর্থাৎ আমি নিরপেক্ষ থাকবো। তাহলে 1041.67 বিয়োগ 1041.67 ইকুয়াল টু 0। অর্থাৎ যদি 0 হয়, যদি পার্থক্যটা প্রকল্প গ্রহণ করতে পারি নাও করতে পারি। 0 কখন হবে? যখন প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালুটা মানে কি, বাজার সুদের হারে যদি আমি টাকাটা বিনিয়োগ করি তাহলে আমি যে টাকাটা পাবো ভবিষ্যতে, আর প্রকল্পে বিনিয়োগকৃত টাকা যদি কি হয় সমান হয়, তাহলে এটা 0 হবে। এখন আসলে এই পার্থক্যটাকে আমি একটু বিশ্লেষণ করি। এইটা কি প্রেজেন্ট ভ্যালু, এই 1041.67 টা কি প্রেজেন্ট ভ্যালু, আর এটাকে আমি লিখছি সিএফ, ক্যাশ আউটফ্লো। ক্যাশ আউটফ্লো অর্থাৎ যে ক্যাশটা আমার কাছ থেকে বেরিয়ে গিয়েছে। আমরা ক্যাশ আউটফ্লো বলতে আমরা বিনিয়োগ বুঝি, ইনভেস্টমেন্ট বুঝি, এবং এটা হচ্ছে আমার প্রাইমারি ইনভেস্টমেন্ট। যেমন এ প্রকল্পে প্রাইমারি ইনভেস্টমেন্ট হচ্ছে 1000 টাকা, দ্যাট ইজ ক্যাশ আউটফ্লো। বি প্রকল্পে প্রাইমারি ইনভেস্টমেন্ট হচ্ছে 1241.67 টাকা, মানে ক্যাশ আউটফ্লো। সি প্রকল্পে আমার প্রাইমারি ইনভেস্টমেন্ট হচ্ছে 1041.67 টাকা, যেটাকে আমরা ক্যাশ আউটফ্লো বলতে পারি। এই প্রেজেন্ট ভ্যালু থেকে ক্যাশ আউটফ্লো বাদ দিলে আমরা যেটা পাই সেটাকে বলা হয় নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু। তো প্রিয় শিক্ষার্থীরা, নেট প্রেজেন্ট ভ্যালুটা কি? নেট প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু হতে ক্যাশ আউটফ্লো অথবা প্রাথমিক বিনিয়োগ বাদ দেওয়ার পর, প্রাথমিক বিনিয়োগ বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। এবং আমরা দেখিয়েছি যদি নেট প্রেজেন্ট ভ্যালুটা গ্রেটার দেন 0 হয় প্রকল্প গ্রহণযোগ্য হবে। নেট প্রেজেন্ট ভ্যালুটা যদি স্মলার দেন 0 হয় প্রকল্প গ্রহণযোগ্য হবে না, মানে ঋণাত্মক হলে। নেট প্রেজেন্ট ভ্যালু যদি 0 হয় প্রকল্প গ্রহণ হতে পারে, নাও হতে পারে, ABC দ্বারা প্রকাশ করেছি। নেট প্রেজেন্ট ভ্যালু গ্রেটার দেন 0, এই নেট প্রেজেন্ট ভ্যালু গ্রেটার দেন 0 কখন হবে? আবারও বলছি যে ক্যাশ আউটফ্লোর যদি ক্যাশ আউটফ্লোর চেয়ে, মানে প্রাথমিক বিনিয়োগের চেয়ে যদি প্রেজেন্ট ভ্যালুটা যদি বেশি হয়, ক্যাশ আউটফ্লো হতে যদি প্রেজেন্ট ভ্যালুটা যদি কি হয় বেশি হয়, মানে প্রাথমিক বিনিয়োগ থেকে যদি প্রেজেন্ট ভ্যালু বেশি হয়। প্রাথমিক বিনিয়োগ মানে কি? আমি একটা প্রকল্পে যে বিনিয়োগ করব, যদি তার চেয়ে বেশি পরিমাণ টাকা আমাকে যদি কি করতে হয়, সুদে খাটাতে হয়। অর্থাৎ একটা প্রকল্পে বিনিয়োগ করে আমি কত টাকা পাচ্ছি? 1500 টাকা পাচ্ছি 2 বছর পর, অথবা 1 বছর পর, অথবা 3 বছর পর, সেটা যা হোক 1500 টাকা পাচ্ছি। কিন্তু আমি দেখলাম যে তার প্রেজেন্ট ভ্যালুটা
তার প্রেজেন্ট ভ্যালুটা এই ক্যাশ আউটফ্লোর চেয়ে কি বেশি। অর্থাৎ ক্যাশ আউটফ্লোটা আমি কত বলেছিলাম, 1000 টাকা। অর্থাৎ 1000 টাকা ইনভেস্ট করে কত টাকা পাচ্ছি, 1500 টাকা পাচ্ছি। তাহলে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কত, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমার কত, যে 1041.67 টাকা। এর মানে 20% সুদে আমি 1041.67 টাকা ইনভেস্ট করে 1500 টাকা পাচ্ছি। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুটা কি বেশি, আর ক্যাশ আউটফ্লোটা মানে প্রকল্পের বিনিয়োগটা কি কম। অর্থাৎ একই পরিমাণ টাকা পাওয়ার জন্য বর্তমানে সুদে যে টাকাটা খাটাতে হয়, একই পরিমাণ টাকা পাওয়ার জন্য, একই পরিমাণ রিটার্ন পাওয়ার জন্য বর্তমান সুদে যে টাকাটা খাটাতে হয় প্রেজেন্ট ভ্যালু, তার চেয়ে প্রকল্পে বিনিয়োগটা কি কম, প্রকল্পে বিনিয়োগটা কম, তখন তো এটা গ্রেটার দেন 0 হবে। আর প্রকল্প বিনিয়োগটা যদি কম হয় আমি প্রকল্প গ্রহণ করব। আমি একই পরিমাণ, আমাকে একজন বলল যে তুমি 1 লাখ টাকা পাবে যদি তুমি 3 লাখ টাকা সুদে খাটাও, আর ওই একই 1 লাখ টাকা পাবে যদি প্রকল্পে যদি তুমি 2 লক্ষ টাকা বিনিয়োগ করো। তাহলে তোমরা বলো তো 1 লক্ষ টাকা পাওয়ার জন্য আমি সুদে 3 লক্ষ টাকা খাটাবো না প্রকল্পে 2 লক্ষ টাকা বিনিয়োগ করব। আমি প্রকল্পে 2 লক্ষ টাকা বিনিয়োগ করব। অর্থাৎ প্রকল্পের বিনিয়োগ হতে সুদে খাটানো টাকার পরিমাণটা যদি বেশি হয়, তাহলে বড় থেকে ছোট বাদ দিলে ধনাত্মক, মানে নেট প্রেজেন্ট ভ্যালু ধনাত্মক, আমি প্রকল্পে টাকা খাটাবো। অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু ধনাত্মক হওয়ার অর্থ হচ্ছে আমার বিনিয়োগের পরিমাণটা কম, আর নেট প্রেজেন্ট ভ্যালু ঋণাত্মক হওয়ার অর্থ হচ্ছে যে প্রেজেন্ট ভ্যালু হতে ক্যাশ আউটফ্লোটা বেশি, মানে বিনিয়োগের পরিমাণটা বেশি। তোমরা বারবারই মনে রাখবে প্রেজেন্ট ভ্যালুটা মানে কি, যে বাজার সুদের হারে বর্তমানে যে টাকাটা খাটালে ভবিষ্যতে এই 2 লাখ, ভবিষ্যতে 1 লাখ টাকা পাবো, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। মানে বর্তমানে বাজার সুদের হারে টাকা খাটালে আমি ভবিষ্যতে 1 লাখ টাকা পাবো। আর ক্যাশ ফ্লোটা বলছে, আউটফ্লোটা বলছে প্রাইমারি বিনিয়োগ এত টাকা করলে তুমি 1 লাখ টাকা পাবে। এখন যদি এইটা যদি বড় হয়, প্রাইমারি বিনিয়োগটা যদি বেশি হয়, তাহলে আমি প্রকল্প অ্যাকসেপ্ট করব না। আর যদি সমান হয় তাহলে ইকুয়াল টু 0 হবে, প্রকল্প অ্যাকসেপ্ট করতে পারি, নাও করতে পারি। তো এখানে কিন্তু আমাদের একটা বিভ্রান্তি সৃষ্টি হয়, আমরা বুঝি না যে প্রেজেন্ট ভ্যালুটা কে, ক্যাশ ফ্লোটা, ক্যাশ আউটফ্লোটা কি। লাস্ট বারের মতো বলছি যে আমরা একটা প্রকল্প হতে মনে করো আমরা রিটার্ন ধরে নিয়েছি 10 লক্ষ টাকা, রিটার্ন ধরে নিয়েছি কত, 10 লক্ষ টাকা। এখন যদি প্রেজেন্ট ভ্যালু যদি 15 লক্ষ টাকা হয়, তাহলে তুমি বুঝবা ওই 10 লক্ষ টাকা পাওয়ার জন্য বাজার সুদের হারে বর্তমানে 15 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। বুঝতে পেরেছ? অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু যদি 15 লক্ষ টাকা হয়, তুমি কি বুঝবা, ওই 10 লক্ষ টাকা পাওয়ার জন্য বর্তমানে বাজার সুদের হারে 15 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। আর ক্যাশ আউটফ্লো প্রাথমিক বিনিয়োগ যদি 14 লক্ষ টাকা হয়, তাহলে তুমি কি বুঝবা, ওই 10 লক্ষ টাকা পাওয়ার জন্য তোমাকে 14 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে কোনো প্রকল্পে। তাহলে একই টাকা পাওয়ার জন্য, মানে 10 লক্ষ টাকা পাওয়ার জন্য 15 লক্ষ টাকা সুদে খাটানো ভালো না 14 লক্ষ টাকা প্রকল্পে ইনভেস্ট করা ভালো? প্রকল্পটা কম টাকা লাগতেছে না, ইনভেস্ট করা ভালো, অথবা আমরা প্রকল্প গ্রহণ করব। আর এই 15 থেকে 14 বাদ দিলে তখন কি হয়ে যাবে, +1 হয়ে যাবে, মানে নেট প্রেজেন্ট ভ্যালুটা কি হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে। অর্থাৎ আমরা প্রকল্পটা অ্যাকসেপ্ট করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাসে তোমাদেরকে নেট প্রেজেন্ট ভ্যালু সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিয়েছি। নেট প্রেজেন্ট ভ্যালু সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিয়েছি। আমি কিন্তু দেখো তোমাদেরকে শুধু মুখস্থ বিদ্যার সূত্র দিই নাই, যে R1 টাকার 1 বছর পরের টাকার বর্তমান হচ্ছে R1/1 + I1, 2 বছর পরের টাকার বর্তমান মূল্য হচ্ছে R2/1 + I1 হোল স্কোয়ার। আমি সূত্র ব্যাখ্যা করে তোমাদেরকে দেখিয়েছি। আমি সূত্র
ব্যাখ্যা করে তোমাদেরকে কি করেছি দেখিয়েছি। এখন আমি তোমাদেরকে একটা কথা বলছি। ধরো তোমার একজন আত্মীয় বলল যে বাজার সুদের হার কত, দেখো তো ব্যাংকের রেট কত। বললা যে ব্যাংকের রেট হচ্ছে এখন 6%। তো উনি বলল যে আমি 5 বছর পর 10 লক্ষ টাকা পেতে চাই। একক দশক শতক সহস্র অযুত লক্ষ, একক দশক শতক সহস্র অযুত লক্ষ। আমি 5 বছর পর কত লক্ষ টাকা পেতে চাই? 10 লক্ষ টাকা পেতে চাই। বর্তমানে আমি কত টাকা ব্যাংকে রাখতে চাই, মানে প্রেজেন্ট ভ্যালুটা কত। আমি সাথে সাথে বলবো এই দেখো প্রেজেন্ট ভ্যালুটা এইভাবে বের করো, প্রেজেন্ট ভ্যালুটা বের করো। তুমি কি করবা? আমি জিজ্ঞেস করবো সুদের হারটা কত? 6%। 1 প্লাস 0.06, 6% and 0.06 হোল টু দ্য 5। কারণ তুমি কত বছর পর 10 লক্ষ টাকা পেতে চাও? 5 বছর পর। অতএব তুমি কি করবা? এই 10 লক্ষ টাকাকে 1 প্লাস 0.06, যেহেতু 6% সুদের হার, হোল টু দ্য 5 দ্বারা কি করো? ভাগ দাও। এখানে যে টাকাটা পাবে তুমি বলবা, মনে করে এখানে আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। মনে করে এখানে তুমি 7 লক্ষ টাকা পেলে। কত টাকা লক্ষ টাকা পেলে? 7 লক্ষ টাকা পেলে। আমি তোমাকে বলবো তুমি যদি 7 লক্ষ টাকা যদি 6% ইন্টারেস্ট রেটে রাখো, তাহলে এটা 5 বছর পর কত হয়ে যাবে? এটা 5 বছর পর 10 লক্ষ টাকা হয়ে যাবে। অর্থাৎ 10 লক্ষ টাকার বর্তমান মূল্য হচ্ছে 7 লক্ষ টাকা। এরপর আমি তোমাকে বললাম দেখো তোমার ওই আত্মীয়কে বলো, তোমার ওই আত্মীয়কে বলো উনি এই 7 লক্ষ টাকা এইভাবে ইনভেস্ট না করে উনি 5 লক্ষ টাকা দিয়ে একটা দিঘিতে মাছ চাষ করুক, ইনভেস্ট করুক 5 লক্ষ টাকা। এবং 5 বছর পর এই 5 লক্ষ টাকায় উনি কত হয়ে যাবে? ওনার 10 লক্ষ টাকা উনি পেয়ে যাবে। 5 লক্ষ টাকাটা 10 লক্ষ টাকা হয়ে যাবে। এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। আর 5 লক্ষ টাকা ফিশারিতে বিনিয়োগ করলে 10 লক্ষ টাকা পেয়ে যাবে। এই 5 লক্ষ টাকা হচ্ছে বিনিয়োগ, ক্যাশ আউটফ্লো। দেখো এই 7 লক্ষ হচ্ছে 5 লক্ষ কম, তুমি বিনিয়োগ প্রকল্প গ্রহণ করবে। অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু 7 মাইনাস 5 2 ধনাত্মক হওয়ার কারণে বিনিয়োগ প্রকল্পটা গ্রহণ করা হয়। আমি 10 নম্বর ক্লাসে নেট প্রেজেন্ট ভ্যালুর কিছু অঙ্ক তোমাদেরকে করিয়ে দেব। আর নেট প্রেজেন্ট ভ্যালুটা যদি ক্লিয়ার হয়, ইন্টারনাল রেট অফ রিটার্নের 70% কাজ শেষ হয়ে যাবে। কত পার্সেন্ট? 70% কাজ। প্রিয় শিক্ষার্থীরা, খুবই অসুস্থ, শরীরটা মোটেই ভালো না, খুবই দুর্বল, মাথা ব্যথা আছে, কিছু হালকা জ্বর আছে, কাশি খুব বেশি। আবার তোমরা অনুরোধ করতে স্যার ব্যাংকিংয়ের ক্লাস দেন, 4th ইয়ারের ক্লাস দেন, 4th ইয়ারের ক্লাস দেন। বাধ্য হয়ে এসেছে, ক্লাস করাচ্ছি। তোমরা একটু কষ্ট করে ক্লাসটা দেখে নেবা, কাশিটা শুনবা না। সবাইকে ধন্যবাদ। বাবারে।